নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমার এই ভিডিওটা করা যে জন্য, সেটা হচ্ছে অনেকের রিকোয়েস্টে ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে যে দিদি, তুমি আগের ভিডিওটাতে সমস্ত কোশ্চেনগুলো বলেছো, কিন্তু অ্যান্সারগুলো তো কিছুই বললে না। তো আজকের এই ভিডিওটা খুবই লিমিটেড জিনিস নিয়েই বানানো। আমি পরবর্তীকালে আরো ভিডিও দেব। তো এই লিমিটেড জিনিস নিয়েই বানিয়েছি। এই ভিডিওটা যদি তোমরা একটুখানি দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই নলেজ হবে এবং তোমরা এই জিনিসগুলো খাতাতে লিখে রাখবে। তো 2022, 23 এবং 24 এই তিনটে ব্যাচে কিন্তু এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি। কিছুজন কন্ট্রাকচুয়াল, কিছুজন প্রাইভেট, তো এরকম করে চলে যাচ্ছে। তো সেইভাবে বলতে গেলে যে আমাদের মোটামুটি বেশ কিছু জনকে কিন্তু ইন্টারভিউর সামনে মুখোমুখি হতে হচ্ছে, ইন্টারভিউ দিতে হচ্ছে, সেটা প্রাইভেট ইনস্টিটিউশনেই হোক বা কোনো সরকারি ক্ষেত্রেই হোক। তো সেই জন্য কিন্তু নিজের একটা প্রিপারেশন নেওয়াটা খুব দরকার। নিজের মাইন্ড প্রিপারেশন সাথে সাথে কিন্তু নিজের পড়াশুনোর প্রিপারেশন দুটোই দরকার। ফিজিক্যালি এবং মেন্টালি তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো প্রথমেই হচ্ছে, যেভাবে তুমি একটা ভাইভা এক্সাম ক্র্যাক করতে পারো সেটা হচ্ছে দুটো ভাবে। একটা হচ্ছে তোমার নলেজ, তোমার কাছে কতটা নলেজ আছে সেই নলেজটা কিন্তু তোমাকে রাখতে হবে। তার সাথে সাথে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে যে আমার কাছে যে কোনো কোশ্চেনেই যদি আসে সেটাকে আমি কিভাবে বলে বেরিয়ে যেতে পারবো। আবার অনেকের মনে কাজ করে একটা ভয়, তো সেই ভয়টাকে কিন্তু ওভারকাম করতে হবে। না হলে দেখা যায় যে জানা জিনিসগুলো তুমি জানো, তোমাকে ঘুরিয়ে একটুখানি অন্যভাবে কোশ্চেনটা জিজ্ঞাসা করলেই তুমি সেই কোশ্চেনটার কিন্তু আর উত্তর দিতে পারো না। মানে ভেতরে ভয় থাকে বলেই কিন্তু সেই জিনিসটা তুমি আর বলে বেরিয়ে আসতে পারো না। তো এরকম আমাদের বেশ কিছু জনের মধ্যে এই জিনিসটা হয়ে থাকে। তো প্রথম কথা হচ্ছে সেই জিনিসটাকে আগে অ্যাভয়েড করতে হবে। মানে এখন চাকরির যেরকম শর্টেজ, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভয় পেয়ে সেখান থেকে চলে আসো, তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। তো তোমাকে আগে মাইন্ড প্রিপারেশন নিতে হবে যে তুমি যেখানে যাচ্ছ সেখানে কিন্তু তুমি সমস্ত কিছু বলেই আসবে। হ্যাঁ, এরকম একটা ভাবনা তোমাকে নিয়ে যেতে হবে। আমি কিছু পারবো না, এই নেগেটিভ মেন্টালিটি নিয়ে যদি তুমি যাও, তাহলে তুমি জানা জিনিসগুলো বলে আসতে পারবে না। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে তোমাকে একজন যিনি ব্যক্তি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি তোমাকে যা জিজ্ঞাসা করবেন তুমি পুরোপুরিভাবে তোমার মতো করে উত্তরটা দিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে? তো এরপর বলি, 2 নাম্বার হচ্ছে নলেজ। তো নলেজটা তো তোমাকে রাখতে হবে, না হলে তো তুমি বলতে পারবে না, তাই না? তাহলে তোমাকে একটা কাজ করতে হবে যে বই থেকে কিছু স্টাডি করে নিতে হবে। যেমন আমি আগের একটা ভিডিওতে অলরেডি বলেছি যে কি কি বিষয়ে তোমরা স্টাডি করবে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারো। তো অনেকেই সেই ভিডিওটা করার পর অনেকে বলছে যে দিদি, ভিডিওটার কোশ্চেনগুলো তো তুমি বললে, কিন্তু অ্যান্সারগুলো কিন্তু বললে না। তো তাদের রিকোয়েস্টে আমার আজকের এই ভিডিওটা বানানো। যদিও কিছু লিমিটেড টপিক আছে, তবুও আশা করি যে এই টপিকগুলো কিন্তু তোমাদের ফিউচারে অনেক হেল্প হবে। এবং শুধু এই ডিএসপি বা ডিভিসির জন্য নয়, স্টাফ নার্স গ্রেড 2 হোক বা যে কোনো জায়গায়, যে কোনো ভাইভা এক্সাম নার্সিং রিলেটেড জায়গাতে তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নর্মাল হিমোগ্লোবিন, নর্মাল হেমাটোক্রিট, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, তার সাথে সাথে হচ্ছে রেনাল স্টাডিজ, সুগার প্রোফাইল এবং কোয়াগুলেশন স্টাডিজ। তো ভিডিওটা সবাই দেখো, স্কিপ না করে দেখো, এবং যদি এখান থেকে কিছু জানার থাকে তাহলে সেইগুলো কিন্তু নোট ডাউন করতে পারো। তো প্রথমেই আসি হিমোগ্লোবিন নিয়ে। তো হিমোগ্লোবিনটা হচ্ছে নর্মাল যে হিমোগ্লোবিন লেভেল, সেটা আমরা মেলদের ক্ষেত্রে বলি 13.5 থেকে 17 গ্রাম পার ডিএল। আর ফিমেলদের ক্ষেত্রে যেটা আমরা বলি সেটা হচ্ছে 11.5 থেকে 16 গ্রাম পার ডিএল। তো এই দুটো গেল মেল এবং ফিমেলদের ক্ষেত্রে। এরপর প্রেগনেন্ট ওমেন যারা আছে, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল হিমোগ্লোবিন লেভেল আমরা বলে থাকি 11। মানে 11 হচ্ছে নর্মাল, যেমন ভাবে ফিমেলদের ক্ষেত্রে 11.5, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে সেটা হবে 11। আর নিউবর্নদের যে হিমোগ্লোবিন থাকে, নিউবর্ন হিমোগ্লোবিন, সেটা অবভিয়াসলি তোমরা মোটামুটি 18 থেকে 24 পর্যন্ত করতে পারো। 18 থেকে 24 পর্যন্ত নিউবর্নদের হিমোগ্লোবিন থাকে। তারপর যত বয়স বাড়ে আস্তে আস্তে একজন স্বাভাবিক মানুষের সমানই, অ্যাডাল্টের মতোই কিন্তু হিমোগ্লোবিনটা আস্তে আস্তে ওদেরও চলে আসে। তো হিমোগ্লোবিন
একটা অবশ্যই একটা সাধারণ কোশ্চেন জিজ্ঞাসা করতেই পারে যে নিউবর্নদের হিমোগ্লোবিন কত থাকে, বা একজন প্রেগনেন্ট মাদারদের কত হিমোগ্লোবিন থাকা উচিত। তো প্রেগনেন্ট মাদারদের সাধারণত কিন্তু যদি 10-এর ওপরে যদি হিমোগ্লোবিন থাকে বা 11-র ওপরে যদি থাকে মোটামুটি, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওদের একটা করেই আয়রন ট্যাবলেট খেতে হয়। যদি সেটা কোনো কারণে 10-এর নিচে বা 11-এর নিচে যদি নেমে যায়, মানে 10.9 এরকম হয়ে যায়, তখন কিন্তু 2টো করে আয়রন ট্যাবলেট দেওয়ার কথা বলা আছে। ঠিক আছে, তাহলে 11 হচ্ছে নর্মাল প্রেগনেন্ট ওমেন, মানে ঠিক আছে। আর যদি প্রেগনেন্ট ওমেনদের 11-এর নিচে নেমে যায় হিমোগ্লোবিন লেভেল, মানে 10.9 বা এরকম আরো কম হয়ে যায়, তখন আমরা কিন্তু তাকে 2টো করে আয়রন ট্যাবলেট দিই। এবার হচ্ছে হিমোগ্লোবিন তো হলো, এরপর সাথে সাথে হচ্ছে হেমাটোক্রিট। হেমাটোক্রিট জিনিসটা কি না, হেমাটোক্রিট জিনিসটা হচ্ছে পিসিভি, মানে প্যাকড সেল ভলিউম। পিসিভি আর হেমাটোক্রিট সাথে সাথে হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল, এই জিনিসটা একই টাইপের। মানে উপরের একটা ব্লাড যদি আমরা নিই, ব্লাডের হচ্ছে নিচের দিকটাতে পিসিভি বা প্যাকড সেল ভলিউমটা আমরা পাই বা আরবিসিটা পাই, আর উপরের দিকটা প্লাজমা হিসেবে পড়ে থাকে। তো মেলদের ক্ষেত্রে নর্মাল হেমাটোক্রিট হচ্ছে 40 থেকে 51%, আর ফিমেলদের ক্ষেত্রে নর্মাল হেমাটোক্রিট হচ্ছে 34 থেকে 48%। তো নর্মাল হেমাটোক্রিট জিনিসটা কি আমি তো বলেই দিলাম, যে প্যাকড সেল ভলিউম বা আরবিসি যে ব্যাপারটা আছে সেটা। এবার হচ্ছে যে এই যে ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট। তো ডাব্লিউবিসিটা হচ্ছে, ডাব্লিউবিসি মোটামুটি থাকে 4000 থেকে 11000 সেলস পার এমএমকিউ পর্যন্ত। তো এই ডাব্লিউবিসি কমে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে আমরা বলছি লিউকোপেনিয়া, আর যখন বেড়ে যায় তখন আমরা বলছি লিউকোসাইটোসিস। তো ডাব্লিউবিসি কমে গেলে মেনলি কমে যায় কখন না, যখন হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন হয় বা হতে পারে কোনো ক্যান্সার রিলেটেড কোনো কারণে। আর ডাব্লিউবিসি যখন বেড়ে যায় তখন হতে পারে ইনফেকশন বা স্টেরয়েড নেওয়ার কারণে। আবার বলি যদি আরবিসি, রেড ব্লাড সেল, তাহলে সেটা কমে যাওয়ার যে ঘটনা সেটাকে আমরা অ্যানিমিয়া বলছি। আবার যখন বেড়ে যাচ্ছে সেই কন্ডিশনটাকে আমরা বলছি পলিসাইথেমিয়া। তো কমে গেলে তো অ্যানিমিয়া, বেড়ে গেলে যেহেতু পলিসাইথেমিয়া ব্যাপারটা হচ্ছে, তো সেখানে কি হয়, এক্সেসিভ আরবিসি ডিস্ট্রাকশন হয়, তো সে কারণে আরবিসির পরিমাণটা বাড়ে। এবার হচ্ছে প্লেটলেট। তো প্লেটলেট নর্মাল হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ। তো এই যে 1.5 লাখ থেকে 4.5 লাখ, এটার মেন হচ্ছে যখন এই প্লেটলেট কমে যায় তখন আমরা সেই ঘটনাটাকে বলি থ্রম্বোসাইটোপেনিয়া, আর যখন বেড়ে যায় সেটাকে আমরা বলি থ্রম্বোসাইটোসিস। তো এই যে প্লেটলেট এটা কমে যায় মেন হচ্ছে যদি কোনো রকম কোনো ইনফেকশন শরীরের মধ্যে থাকে বা অটো ইমিউন ডিজিজ যদি কোনো কারণে থাকে, হঠাৎ করে প্লেটলেট কমে যেতে পারে। আবার কারো কারো প্লেটলেট কমে যাওয়ার কারণ হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, সাথে সাথে হচ্ছে প্লেটলেট কমে যেতে পারে ডেঙ্গুতেও কমে যেতে পারে। তো এই কারণে মেন হচ্ছে জিনিসগুলো হয়। তো এরপর আসি আমরা রেনাল স্টাডিজে। রেনাল স্টাডিজের মধ্যে প্রথমে আমরা বলবো যে সোডিয়াম। তো সোডিয়ামের নর্মাল লেভেল তোমরা সবাই জানো, সোডিয়াম হচ্ছে 135 থেকে 145। আর এই সোডিয়ামের কমে যাওয়ার যে ব্যাপারটা সেটাকে বলে হাইপোন্যাট্রেমিয়া, এবং বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে হাইপারন্যাট্রেমিয়া। তো পটাশিয়ামটাও সবাই জানো যে পটাশিয়ামটার নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 থেকে 5.2 মিলিকুইলিটার পার লিটার। তো এই 3.5 থেকে 5.2 এটা নিচে নেমে গেলে আমরা বলি হাইপোক্যালেমিয়া, আর যখন বেড়ে যায় তখন আমরা বলি হাইপার ক্যালেমিয়া। তো এই দুটো জিনিস জানবে। সাথে সাথে তো সোডিয়ামের ক্ষেত্রে তোমরা অবশ্যই হাইপোন্যাট্রিমিয়া এবং হাইপারন্যাট্রিমিয়ার কথা শুনে থাকবে। তো হাইপোন্যাট্রিমিয়া এবং হাইপারন্যাট্রিমিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দুটোই আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট করে সেই হাইপোন্যাট্রিমিয়া এবং হাইপারন্যাট্রিমিয়াটাকে ঠিক করব। এবং পটাশিয়াম যেটা থাকছে, যে লো পটাশিয়াম বা পটাশিয়াম কমে গেলে আমরা সেই পেশেন্টকে পটাশিয়াম ক্লোরাইড দেব, এবং পটাশিয়াম যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা তাকে কেবাইন স্যাচেট চালাবো। তো এরপর নেক্সট আছে ক্লোরাইড। তো ক্লোরাইডের যে নর্মাল ভ্যালু সেটা হচ্ছে 98 থেকে 107 মিলিকুইলিটার পার লিটার। দেন বাইকার্বনেট। তো এই বাইকার্বনেটটা যেটা আছে এটা হচ্ছে মেন নর্মাল থাকে 22 থেকে 28 মিলিকুইলিটার পার লিটার। তো এই বাইকার্বনেটটা যদি কমে যায় তখন কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এবং বাইকার্বনেট বেড়ে গেলে মেটাবলিক অ্যালকালোসিস হয়। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই এবিজি যে জিনিসটা, এবিজির পুরোটাই একটুখানি দেখবে, যে পার্সিয়াল অক্সিজেন কত আছে, পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড কত আছে, বাইকার্বনেট কত আছে,
কোনখানে এবিজি করা হয়, কিভাবে করা হয়, সেটা পুরোটাই একটুখানি পড়বে। তো নেক্সট হচ্ছে এবিজির জন্য যে টেস্ট করা হয় সেই টেস্টটার নাম কি, এগুলো একটু দেখবে। নেক্সট বান, BUN, ব্লাড, ইউরিয়া এবং নাইট্রোজেন। তো এই ব্লাড, ইউরিয়া এবং নাইট্রোজেন এটার যে নর্মাল ভ্যালু সেটা হচ্ছে 7 থেকে 20 mg/dl। তো এটা প্রত্যেকে একটু জানবে যে ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন। তো ইউরিয়া যখন শরীরের মধ্যে বেশি হচ্ছে তখন কি কারণে হচ্ছে, সেটা হচ্ছে রেনাল ফেলিওরের কারণে হচ্ছে, ইউরিয়া বেশি হচ্ছে। আর ইউরিয়া যখন কম থাকছে শরীরের মধ্যে, কোনো কারণে কমে গেছে, তো সেটা হতে পারে লিভার ডিজিজের কারণে। তো নেক্সট আমরা যাব ক্রিয়েটিনিন। তো এই ক্রিয়েটিনিন হচ্ছে যখন ক্রিয়েটিনিন নর্মাল ভ্যালু হচ্ছে 0.6 থেকে 1.2 mg/dl। তো এই ক্রিয়েটিনিনটা যখন বেশি থাকে তখন কিন্তু শরীরের মধ্যে কি হয়, শরীরের হাই ক্রিয়েটিনিন থাকলে কিন্তু প্রথম কথা হচ্ছে ভমিটিং হতে পারে। আর সাথে সাথে হচ্ছে হাই ক্রিয়েটিনিন কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিওর বা রেনাল ফেলিওর ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনিন হাই থাকে। তো কোনো মানুষ যখন বমি করছে এবং তার হাত পা ফোলা পাচ্ছ একটুখানি বা বেশ কয়েকদিন ধরে বমি করছে টানা, তো সেটা নর্মাল ভমিটিং বলে কিন্তু চালিয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ওই পেশেন্টটার হতে পারে যে ক্রিয়েটিনিন হাই আছে। এবার এই গেল রেনাল স্টাডিজ। তো নর্মাল স্বাভাবিকের তুলনায় যখন কোনো কিছু কম থাকছে বা বেশি থাকছে সেই জিনিসগুলো হলে কি হতে পারে, এইগুলোর ক্ষেত্রে সবারই একটা করে কোশ্চেন থাকা দরকার যে নর্মালের বেশি হলে কি হতে পারে এবং নর্মালের কম হলে কি হতে পারে। তো এগুলো একটুখানি পড়বে। এই গেল রেনাল স্টাডিজ। এরপর আমরা যাব সুগার প্রোফাইল। তো সুগার প্রোফাইলের মধ্যে যেটা বলার কথা প্রথমেই, যে ডায়াবেটিসটা কত ধরনের হয় সেই জিনিসটা আগে জানবে, যে ডায়াবেটিস ইনসিপিডাস অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস। তো এবার ডায়াবেটিস মেলাইটাসটা যেটা কারণে হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন, আর ডায়াবেটিস ইনসিপিডাসটা সেটা সম্পূর্ণ হচ্ছে ADH, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। তো মেন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আমি বলবো। তো এটা হচ্ছে নর্মাল সুগার লেভেলটা কত থাকে। তো নর্মাল সুগার লেভেল তোমরা সবাই জানো যে নর্মাল সুগার লেভেল থাকে 70 থেকে 110। তো ফাস্টিং, পিপি অ্যান্ড র্যান্ডম। তো ফাস্টিংটা কত থাকে 70 থেকে 110। আর ফাস্টিং এর পর আমরা যাব র্যান্ডম। তো র্যান্ডমটা কত থাকে, র্যান্ডম হচ্ছে 110 থেকে 125 mg-র মধ্যেই থাকবে। আর পিপি কত থাকে, সেটা হচ্ছে পিপি সবসময় কিন্তু 140-এর নিচে থাকবে। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে এই তিনটে ছাড়াও কিন্তু আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে HbA1c অর্থাৎ গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা হচ্ছে মেন যে প্লাজমার মধ্যে কিরকমভাবে এভারেজ গ্লুকোজ কনসেন্ট্রেশনটা আছে সেটা দেখা হয়। তো এই HbA1cটা এটার নর্মাল হচ্ছে 4 থেকে 6% থাকে। তো এই HbA1c যাদের সুগার মানে চেক করা হয় সেটা হচ্ছে 3 মাস ধরে করা হয়। 3 মাস একটা টানা একটা ব্লাড সুগার লেভেলটা চেক করা হয়। তারপর দেখা হয় যে তার কি রকম পরিমাণ শরীরের মধ্যে সুগারটা বা গ্লুকোজটা আছে। মেন হচ্ছে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা প্লাজমার মধ্যে দেখা হয়। তো এটা 3 মাস যেহেতু দেখা হচ্ছে, সেক্ষেত্রে এই HbA1c যদি কারো মোটামুটি 4 মানে 6.7-এর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হয়েছে বলে জানতে পারবে যে তার ডায়াবেটিস আছে, যদি 6.7-এর বেশি থাকে বা 7-এর বেশি থাকে। আর মোটামুটি যাদের 5.7 থেকে 6-এর মধ্যে ঘোরাঘুরি করে তাদের হচ্ছে তাদের রিস্ক আছে যে তাদের ডায়াবেটিস হতে পারে। আর যাদের মোটামুটি 5-এর নিচে বা 5.7-এর নিচে থাকে তাদের কিন্তু ধরে নিতে হবে যে তাদের কোনো ডায়াবেটিস নেই। মানে নর্মাল HbA1c কিন্তু 5.7-এর নিচে, 5.7 থেকে 6.7 পর্যন্ত সেটা হচ্ছে কিন্তু হাই রিস্ক। আর 6.7-এর উপরে বা 7-এর উপরে যখন যাচ্ছে সেটা কিন্তু তার ডিজিজটা আছে। তো এই রিলেটেড নর্মাল সুগার লেভেল, বিশেষ করে ফাস্টিং, পিপি অ্যান্ড র্যান্ডম, এই জিনিসটা একটুখানি জানবে। আর HbA1c এই জিনিসটা একটুখানি জানবে। তো এই ছাড়াও যেটা বলার কথা সেটা হচ্ছে ইনসুলিনের যে ভাগগুলো, যেমন র্যাপিড অ্যাক্টিং, লং অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং, এগুলো একটুখানি দেখে যেও। আর নেক্সট হচ্ছে আজকে যেটা বলবো সেটা হচ্ছে কোয়াগুলেশন স্টাডিজ। এটা নিয়ে তো অনেকেই অনেক রকম কোশ্চেন করে যে কোয়াগুলেশন স্টাডিজ রিলেটেড। মেন হচ্ছে আইএনআর। তো নর্মাল আইএনআর কত, পিটি কত, এপিটিটি কত, আর ব্লিডিং টাইম কত, ক্লটিং টাইম কত। তো নর্মাল আইএনআর কত থাকে 0.9 থেকে 1.1 নর্মাল আইএনআর। তাছাড়াও হচ্ছে নর্মাল ব্লিডিং টাইম অ্যান্ড ক্লটিং টাইম। তো নর্মাল ব্লিডিং টাইম হচ্ছে 3 থেকে 7 সেকেন্ড।
আর ক্লটিং টাইম হচ্ছে 5 থেকে 15 সেকেন্ড। তো ব্লিডিং টাইম বলতে 3 থেকে 7 সেকেন্ড মানে একটা হাতে কাটা গেল বা ইনসিশন হলো, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত ব্লাডটা বার হচ্ছে সেটা হচ্ছে ব্লিডিং টাইম। তারপর ওই ব্লাডটা যখন কতক্ষণ সময় লাগলো বন্ধ করতে সেটা হচ্ছে ক্লটিং টাইম, মানে কতক্ষণ ধরে রক্তটা বার হলো এবং কতক্ষণ পর রক্তটা জমাট বাঁধলো। ব্লিডিং টাইম হচ্ছে সেটা এবং ক্লটিং টাইম হচ্ছে জমাট বাঁধাটা। তো ব্লিডিং টাইম 3 থেকে 7 এবং ক্লটিং টাইম হচ্ছে 5 থেকে 15 মিনিট, দুটোই কিন্তু মিনিট। তো নেক্সট যাব এপিটিটি এবং পিটি। তো এপিটিটি মানে হচ্ছে অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। তো অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম মানে হচ্ছে যে কতক্ষণ সময় লাগছে ব্লাডটা ক্লট হতে, কতক্ষণ সময় লাগছে সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এটা মেনলি কাদের অনেক বেশিক্ষণ সময় লাগে ব্লাডটা ক্লট হতে, যাদের হচ্ছে কোনো রকম কোনো ব্লাড ক্লটিং ফ্যাক্টরের ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রে তাদের এপিটিটিটা কিন্তু প্রলং হয়ে যায়। আর পিটি মানে হচ্ছে প্রথম বিন টাইম। সেটাও কাদের বেশি সময় লাগে, প্রথম বিন টাইমটা কাদের বেশি সময় লাগে না, সেটা হচ্ছে যাদের ভিটামিন কে ডেফিসিয়েন্সি আছে। মানে আমরা জানি যে ভিটামিন কে সেটা হচ্ছে ব্লাডকে জমাট বাঁধতে সাহায্য করে। তো ভিটামিন কে ডেফিসিয়েন্সি আছে বা লিভারে কোনো ডিজিজ আছে বা কোনো ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রেও কিন্তু এই পিটিটা এটা কমে যেতে মানে টাইমটা বেশি হয়ে যেতে পারে। তো এপিটিটিটা মেন হচ্ছে সময় লাগে 21 থেকে 33 সেকেন্ড পর্যন্ত। আর যেটা পিটি আছে সেটার সময় লাগে 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত। তো এইগুলো হচ্ছে মেন তোমাদেরকে জানতে হবে যে ব্লাড কোয়াগুলেশন যে স্টাডিগুলো আছে সেগুলোতে কোনটাতে কত সময় লাগে, পিটি, আইএনআর, এপিটিটি, এগুলো তো অবশ্যই জানতে হবে। সাথে সাথে সুগার প্রোফাইলটা জানবে, আর তার সাথে হচ্ছে রেনাল স্টাডিজটা জানবে, হিমোগ্লোবিন, হেমাটোক্রিটগুলো জানবে। তো এইগুলো তোমরা আপাতত পড়াশুনো করো, তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আবার এই রিলেটেড ভিডিও আবার পোস্ট করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।